কিন্তু একটা নির্বাচিত সরকার তার অঙ্গীকার পালন করবার জন্য যে গতিতে কাজ করতে চাই আমরা সিদ্ধান্তগুলি ক্যাবিনেটে নিচ্ছি, একনিকে নিচ্ছি, কিন্তু যখন আমি মন্ত্রণালয়ে গিয়ে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি তখন সেটা অনেক ধীর গতি। তো এই ধীর গতিতে র্যাপিডলি জনগণের প্রত্যাশা পূরণ করে একটা সরকারকে ফাংশন করানো বেশ চ্যালেঞ্জিং। এই জায়গায় গতি আনতে পারলে নির্বাচিত সরকার হিসেবে আমাদের যে অঙ্গীকার আছে, আমি নিশ্চিতভাবে দেশের মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার আমূল পরিবর্তন করে দিতে পারতাম আমরা। অ্যাট দ্য সেম টাইম রয়েছে আমাদের সরকারের নতুন পরিকল্পনা। তো আমাদের সরকারের নতুন পরিকল্পনার মধ্যে ধরেন রেল ব্যবস্থাটাকে একেবারে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে সাজানো। ঢাকা থেকে ঢাকার আশেপাশে জেলাগুলিতে মানুষ আসবে, এসে অফিস করে বা তার কর্ম করে আবার সে তার গন্তব্যে ফিরে যেতে পারবে, এরকম একটা যোগাযোগ ব্যবস্থা। আমি যদি আপনাকে বলি যে সরকার যোগাযোগ ব্যবস্থার একটা মাল্টিমোডাম সিস্টেম প্রতিষ্ঠিত করবার জন্য এই দায়িত্বটি আমার উপর দিয়েছেন, আস্থাও রেখেছেন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ24 এর বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। আজকে আমার যিনি অতিথি, তিনি বর্তমান মন্ত্রিসভার 3টি বড় মন্ত্রণালয়ে দায়িত্বে কাজ করছেন। আমার সাথে আছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব শেখ রবিউল আলম, যিনি একই সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়েরও মন্ত্রী। মাননীয় মন্ত্রী, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ24 এই অনুষ্ঠানে। প্রথমবার মন্ত্রিত্বের শপথ নিয়ে একই সাথে বড় 3টি মন্ত্রণালয় সামলাচ্ছেন, কখনো কি চাপ মনে হয়? ধন্যবাদ আপনাকে। জনগণ কর্তৃক নির্বাচিত একটি সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছে এবং এই সরকারের প্রধান আছেন মাননীয় প্রধানমন্ত্রী। জনগণ ব্রুট মেজরিটি দিয়েছেন, যার ফলে আমাদের দল এবং আমাদের দলের নেতা জনাব তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী, তিনি মনে করেছেন যে নবীন, প্রবীণ এবং কমিটেড পলিটিশিয়ান যারা আছে তাদের মাধ্যমে একটা ক্যাবিনেট গঠন করবার জন্য। তো সেখানে তিনি মনে করেছেন যে আমি এই 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করতে সক্ষম হব। বিশেষ করে আমাদের যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারের যে অঙ্গীকার ছিল মানুষের কাছে, মাল্টিমোডাম একটা যোগাযোগ ব্যবস্থা, যোগাযোগ মন্ত্রী আর কি যদি আপনি এভাবে বলেন, যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী মিন করতে চান, নৌ যোগাযোগ, সড়ক যোগাযোগ আর ধরেন রেল যোগাযোগ। তো এই 3টি মন্ত্রণালয় আগে ভিন্নভাবে ছিল, ভিন্নভাবে ফাংশন করত। এখন সরকারের চিন্তা হচ্ছে যেহেতু যোগাযোগ 3 পথে, তো সেটাকে একটা সমন্বিতভাবে ফাংশন করানো। সেই জায়গা থেকে এই দায়িত্বটি আমার উপর দল রেখেছে, সরকার প্রধান রেখেছে। আমি দায়িত্ব নিয়ে সেই 3টিকে সমন্বিতভাবে ফাংশন করানোর চেষ্টা করছি, সমস্যাগুলি চিহ্নিত করেছি, কোন পথে অগ্রসর হতে হবে তা নির্ধারণ করে ফাংশন করছি। বেশ কিছু জরাজীর্ণতা আছে, বড় বড় মেগা প্রজেক্টের নামে ধরেন লুটপাট হয়েছে, অব্যবস্থাপনা হয়েছে, দীর্ঘসূত্রিতা রয়েছে, অপচয় রয়েছে। তো এই জায়গাটা একটু চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে যে যাদের সহযোগিতায় প্রকল্পগুলি বাস্তবায়ন হওয়ার কথা ছিল, তারাও এই দীর্ঘসূত্রিতার কারণে, অব্যবস্থাপনার কারণে বিগত সরকারের আমলে অর্থনৈতিক যেটাকে বলে অব্যবস্থাপনা, লুটপাট, অপচয়, সেই জায়গায় তাদেরও বেশ কিছু অনীহা আছে। তাদেরকে আবার ওই প্রকল্পে মনোযোগী রাখা, আগ্রহ তৈরি করা, তাদের মাধ্যমে আবার কন্টিনিউশনটা করা, এটা বেশ চ্যালেঞ্জ ছিল। সে জায়গায়ও আমি সমস্ত সংস্থার সাথে আলোচনা করে তাদের যে ডিজায়ার, আমাদের যে স্বার্থ, এই দুটির সমন্বয়ে আবার নতুন করে ফাংশন করতে সক্ষম হয়েছি। অ্যাট দ্য সেম টাইম রয়েছে আমাদের সরকারের নতুন পরিকল্পনা। তো আমাদের সরকারের নতুন পরিকল্পনার মধ্যে ধরেন রেল ব্যবস্থাটাকে একেবারে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডে সাজানো। ঢাকা থেকে ঢাকার আশেপাশে জেলাগুলিতে মানুষ আসবে, এসে অফিস করে বা তার কর্ম করে আবার সে তার গন্তব্যে ফিরে যেতে পারবে, এরকম একটা যোগাযোগ ব্যবস্থা। অ্যাট দ্য সেম টাইম আমাদের 16,000 কিলোমিটারের মতো প্রাকৃতিকভাবে আপনি আশীর্বাদ বলতে পারেন নৌপথ রয়েছে, সেটাকে ফাংশন করানো এবং এই নৌপথ, স্থলপথ, তার মধ্যে একটা কানেক্টিভিটি তৈরি করা, যে আপনি নৌপথে ওখানে আসছেন, সেখান থেকে আবার স্থলপথে খুব সুন্দরভাবে আপনার গন্তব্য যেতে পারছেন। আবার স্থলপথে যেখানে যাচ্ছেন সেখান থেকে আবার রেল যোগাযোগের মাধ্যমে আপনি কিন্তু সারা বাংলাদেশে আপনার গন্তব্যে 1-2টি স্টেশন বা 1-2টি পন্থা চেঞ্জ করেই যে কোনো গন্তব্য আপনি যাতে যেতে পারেন।
অ্যাট দ্য সেম টাইম ঢাকা শহরে আমাদের যে বাস যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়ার উপক্রম, যানজট তো আছেই। তো এমআরটি লাইন আমরা একটা তো হয়েছে, আর বাকি যে আরো 4-5টি এমআরটি লাইন 1, লাইন 5, নর্থ সাউথ, লাইন 2, 4, সেইগুলিকে আবার ফাংশন করিয়ে কার্যকর করে তার সাথে আবার মোনোরেলকে যুক্ত করতে আমরা চাইছি। অর্থাৎ আমি যদি আপনাকে বলি যে সরকার যোগাযোগ ব্যবস্থার একটা মাল্টিমোডাম সিস্টেম প্রতিষ্ঠিত করবার জন্য এই দায়িত্বটি আমার উপর দিয়েছেন, আস্থাও রেখেছেন, সহযোগিতাও পাচ্ছি সরকারের প্রধান থেকে। এবং তার যে ডিজায়ার, সেই ডিজায়ারটা এক্সিলেন্ট, কারণ তিনি এই বিষয়ে অনেক মনোযোগী এবং অনেক বিশেষজ্ঞ পর্যায়ের লোক যারা এই মাল্টিমোডাম যোগাযোগ ব্যবস্থাটা বোঝেন, জানেন, বাস্তবায়ন করতে পারেন, তাদের সাথেও আমাকে জবাবদিহি করতে হচ্ছে, অথবা আমার কাজ প্রতিদিন আপডেট দিতে হচ্ছে। এখানে জবাবদিহিতা রয়েছে, পারফরমেন্স কতটুকু হচ্ছে তার নিরীক্ষণ চলছে। এরকম একটা ব্যবস্থাপনার মাধ্যমে আমার মন্ত্রণালয় 3টিকে আমি সমন্বিতভাবে প্রধানমন্ত্রীর ডিজায়ার অনুসারে, জনগণের চাহিদা অনুসারে ফাংশন করানোর চেষ্টা করছি। ছাত্র রাজনীতি থেকে শুরু করে মূল রাজনীতির স্রোতে আসলেন, একাধিকবার কারাগারে গিয়েছেন এবং টকশোর তুখোর বক্তা ছিলেন। এই সবগুলো গুণের বাইরে আর কোন গুণের জন্য প্রধানমন্ত্রী আপনাকে এত বড় 3টা মন্ত্রণালয় দায়িত্ব দিল বলে মনে হয়? সেটা প্রধানমন্ত্রী ভালো বলতে পারবেন, কিন্তু আমি যেহেতু 33 বছর রাজনীতির সাথে যুক্ত, মাঠের রাজনীতির সাথে যুক্ত, নিশ্চয়ই দলের কঠিন সময় দেশ এবং দলের হয়ে ফাংশন করানোর যে অঙ্গীকার আমার ছিল তা আমি রক্ষা করতে সক্ষম হয়েছি। এটা হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে এমনও হতে পারে যে জনগণের সাথে যে আমার সম্পর্ক, বিশেষ করে মাঠ পর্যায়ে জনগণ, আমি 33 বছর একটা এলাকায় রাজনীতি করেছি, ঢাকার স্থানীয় রাজনীতি। তো এই সম্পর্কটা বিল্ড আপ করার ক্ষেত্রে আমি যেহেতু মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজমের ছাত্র, তো এমনও হতে পারে উনি মনে করতে পারেন রাজনীতির বড় অংশ হচ্ছে সাধারণ মানুষের সাথে কমিউনিকেট করা, আর একজন মন্ত্রীর কাজও হচ্ছে জনগণ এবং সরকারকে সেতুবন্ধন তৈরি করা, ব্রিজ তৈরি করা। তো সেই জায়গা থেকে সরকারের হয়ে ফাংশনও করতে পারবো, অ্যাট দ্য সেম টাইম জনগণের যে ডিজায়ারটা সেটা আমি রিড করতে জানবো। জনগণের ডিজায়ারটা রিড করে সরকারের সফল করার ক্ষেত্রে যে একটা মানে দরকার, ব্রিজ দরকার, সেটা হয়তো আমার বিল্ড আপ করার বা অব্যাহত রাখার সক্ষমতা বা বিবেচনা বা প্রজ্ঞা অথবা অঙ্গীকার আছে, উনি হয়তো তা মনে করতে পারেন। আর আমাকে যদি আপনি বলেন, আমি ন্যায্যতার, যেটা আমার জ্ঞাত ন্যায্যতা, সে জায়গায় আপোষ কখনোই করিনি। দ্বিতীয়ত হচ্ছে যে কোনো দায়িত্ব পালন করবার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করি, মনোযোগী থাকি এবং আমানত মনে করি। তো এই অঙ্গীকার এবং এই যে আপনার যেটাকে বলা হয় প্র্যাকটিস বা এই যে হ্যাবিচুয়ালিটি আমার মধ্যে আছে, সেটা হয়তো ডেফিনেটলি নিঃস্বার্থভাবে জনগণের প্রয়োজনে কাজে লাগবে বিধায় আমার বিশ্বাস, এবং আমিও সেভাবে অঙ্গীকারাবদ্ধ, আমার সংস্কার অঙ্গীকারাবদ্ধ। আর আমিও তো একটা জাতীয় গুরুত্বপূর্ণ আসনে ঢাকা শহরের জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিত্ব করছি, আমি তো আর টেকনোক্রেট মন্ত্রী না। তো যেহেতু একটা জাতীয় গুরুত্বপূর্ণ আসনে দীর্ঘদিন রাজনীতি করেছি, এখানকার জনগণ আমার উপর আস্থা রেখেছে, আমি এখানকার জনগণকে রিপ্রেজেন্ট করছি, অতএব নির্বাচিত হয়ে আসা যদি একটা যোগ্যতা হয় এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় থাকার জন্য এত ইম্পর্টেন্ট একটা জায়গা, হ্যাঁ, তো সেটাও হয়তো বিবেচনা পেয়েছে। আর দুর্দিনে জনগণের পাশে থেকেছি যে কোনো ক্রাইসিসে, সেটাও একটা অঙ্গীকার আছে। উনি আমাকে জেনেছেন, দেখেছেন, বুঝেছেন, তারপর ওনার বিবেচনায় উনি কনসিডারেশন নিয়েছেন। আমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে যে আস্থা উনি আমার উপর রেখেছেন, জনগণ রেখেছে এবং আমার দল রেখেছে, যে কোনো মূল্যে সেই আস্থাটা প্রতিষ্ঠিত করা হচ্ছে, ধরে রাখাটা হচ্ছে আমার কমিটমেন্ট। আমি যে কোনো মূল্যে সেটা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মন্ত্রিত্ব পাওয়ার আগে কি প্রধানমন্ত্রী আপনার সাথে কথা বলেছিলেন? না, আমাকে উনি আমার সাথে আলোচনাও উনি করেননি। আমি যতটুকু জানি উনি যে ক্যাবিনেটটা করেছেন উনার মতো করে করেছেন, উনি সময় নিয়ে বিবেচনা করে কে কোথায় পারফর্ম করবে তা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে উনি উনার মতো করেছেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকেন।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আমার সাথে রয়েছেন 3 মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জনাব শেখ রবিউল আলম। 17তম BCS এ প্রশাসনে যোগ দিলেন না, এখন পুরোদস্তুর রাজনীতিবিদ, ক্যাবিনেট মিনিস্টার। মানে আপনারও ওই অভিজ্ঞতাটা কি এখন প্রশাসনে কাজে লাগে? নিশ্চয়ই লাগে। আমি মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যেটা দেখেছি, আমাদের যারা প্রশাসনে আছেন এরা দক্ষতা যোগ্যতার ক্ষেত্রে ভালো, কিন্তু এত বেশি প্রাতিষ্ঠানিকভাবে এরা ফাংশন করতে চায়, সেই জায়গায় তাদের গতি খুব কম। কিন্তু একটা নির্বাচিত সরকার তার অঙ্গীকার পালন করবার জন্য যে গতিতে কাজ করতে চাই, আমরা সিদ্ধান্তগুলি ক্যাবিনেটে নিচ্ছি, একনেকে নিচ্ছি, কিন্তু যখন আমি মন্ত্রণালয়ে গিয়ে এটাকে বাস্তবায়ন করতে যাচ্ছি তখন সেটা অনেক ধীর গতি। তো এই ধীর গতিতে র্যাপিডলি জনগণের প্রত্যাশা পূরণ করে একটা সরকারকে ফাংশন করানো বেশ চ্যালেঞ্জিং। এই জায়গায় গতি আনতে পারলে নির্বাচিত সরকার হিসেবে আমাদের যে অঙ্গীকার আছে, আমি নিশ্চিতভাবে দেশের মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার আমূল পরিবর্তন করে দিতে পারতাম আমরা, এবং আমরা চাই। মনোরেলের কথা বলছিলেন, ওটা কবে নাগাদ শুরু হতে পারে? একই সাথে মেট্রো রেল নিয়ে আপনার পরবর্তী পরিকল্পনা কি? না, মেট্রো রেল আমরা শুরু করে দিয়েছি। লাইন 1, লাইন 5, লাইন 5-এর আবার দুটো পার্ট আছে, নর্থ সাউথ, লাইন 2, লাইন 4। এটা আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বাজেটও দেখবেন অর্থ রেখেছি। কয়েকটি প্যাকেজের ওয়ার্ক অর্ডার দিয়েই দিয়েছি, কতগুলি নিয়ে নেগোসিয়েশন চলছে, আর কয়েকটি টেন্ডারে বাকি আছে। লাইন 1 এবং লাইন 5 নর্থ। লাইন সাউথও আমরা এডিপির অর্থায়নে হচ্ছে, সেটাও আমরা একনেকে নিয়ে যাচ্ছি। মেট্রো চলমান। মনোর কথা যেটা বলেছেন, মনো যখন প্রাইম মিনিস্টার বললেন এবং আমরা যেন মনো রেল বাস্তবায়নের উদ্যোগ নিলাম, একটা জটিলতা হলো যে আমাদের ডিটিসিএ ঢাকার যে মাস্টার প্ল্যান তাতে মনোরেল নেই। তখন আমার ডিটিসিএতে ওই মনোরেলকে যুক্ত করতে হলো। এই যুক্ত করার কাজটি ইতিমধ্যে আমরা 6টা অ্যালাইনমেন্ট চূড়ান্ত করেছি। এখন ডিটিসিএতে যেখানে অনুমোদন হয়ে 6টা অ্যালাইনমেন্ট চূড়ান্ত হলেই আমরা এটা বাস্তবায়ন করবার জন্য পরবর্তী ধাপে যাব। ঈদের সময় তো ব্যাপক একটা যানজট, নানান কিছু থাকে। নিশ্চিতে এবার ঈদটা আপনি পার করলেন? না, আমরা সমন্বিতভাবে কাজ করেছি। যারা এর সাথে যুক্ত আছে, মালিক, শ্রমিক, স্থানীয় প্রশাসন, স্থানীয় পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, তারপর হচ্ছে আমাদের বিআরটি এর যারা দায়িত্বশীল কর্মকর্তারা, বিশাল মনিটরিং সেল, সার্বক্ষণিক সেখানে সব সেক্টরের মানুষরা দেখছেন, মালিক প্রতিনিধিদের রেখেছি, আপনার সেন্ট্রাল মনিটরিং সেলে সারাক্ষণ পুলিশের কর্মকর্তারা থেকেছে 24 ঘন্টা। তারপর যে সমস্ত সম্ভাব্য জায়গা চিহ্নিত করেছি যেখানে যানজটটা ব্যাপক আকার ধারণ করে, সেই সব জায়গাও আমি চিহ্নিত করে সেখানে প্রায় 69টি মোবাইল কোর্ট বিদ্যমান রেখেছি। হাইওয়ে পুলিশকে ফাংশন করেছে, বিআরটি এর কর্মকর্তারা ফাংশন করেছে। 3টি মন্ত্রণালয়ে ছুটি বন্ধ করে দিয়েছি, কোনো ছুটি ছিল না। আর আমি নিজে থেকেছি, প্রতিমন্ত্রীরা থেকেছেন, সচিবরা সারাক্ষণ থেকেছেন। 1.5 কোটি 2 কোটি মানুষ বলতে গেলে 2 দিনে ঢাকা শহর ত্যাগ করে, খুবই চ্যালেঞ্জিং। সেই ধরনের রাস্তা, সেই ধরনের যোগাযোগ বা পরিবহন আমাদের নাই, এটা তো সত্য। তো এইটাকে একটা ব্যবস্থাপনার মধ্যে রেখে যাতায়াতটা নির্বিঘ্ন করাটা খুব চ্যালেঞ্জ। সড়ক দুর্ঘটনাকে কি মিশর হিসেবে নেওয়া যায়? না, এটা আপনি ঠিকই বলেছেন। না, এটা এরকমের আমাদের 4000 থেকে 4800, একবার 5000 ক্রস করেছে প্রত্যেক বছর সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর 2টি কারণ আমার কাছে চিহ্নিত হয়েছে। একটা হচ্ছে আপনার যানবাহন ফিটনেস একটা অভাব, চলাচলের অনুপযুক্ত যানবাহন আমাদের রাস্তায় প্রচুর। আমরা বিআরটির থেকে তাদের ফিটনেস দেই না, তারপরে সেই গাড়ি চলছে, যে কোনো ব্যবস্থাপনায় চলছে। এইটা প্রথম সরাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ড্রাইভারদের দক্ষতা, যোগ্যতা এবং সচেতনতা। এই 2টি জায়গা। 3 নম্বরে জনে বলেন আমাদের জনগণের অসচেতনতা রয়েছে। বিশ্বব্যাংকের সহায়তায় আমরা এই সমস্যাগুলি সমাধান করবার জন্য প্রায় 2800 কোটি টাকার বড় প্রজেক্ট নিয়েছি। তার এবছরে মনে হয় 800 কোটি টাকা ব্যয় হবে, অনুমোদিত হয়েছে। তো সেখানে ড্রাইভারদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। হাইওয়েতে সুপারভিশন বাড়ানোর জন্য যেটাকে বলা হয় হাইওয়ে পুলিশের যানবাহন, তাদের লোকবল, দক্ষতা বাড়ানোর আছে। আমরা বাজারগুলি একটা ওখানে অ্যাক্সেস কন্ট্রোল করতে চাই। বাজারগুলি, যে অঞ্চলে বাজারগুলি আছে,
হাইওয়েতে এক্সেস কন্ট্রোল নিয়ে আসতে চাই। এরকম বেশ কিছু পরিকল্পনা আমি নিয়েছি। আমার বিশ্বাস ওই পরিকল্পনাগুলি বাস্তবায়ন হলে আমাদের এই সড়ক দুর্ঘটনার যে সংখ্যা সেটা কমে আসবে। অ্যাট দ্য সেম টাইম আমরা ভালো যানবাহন আনতে উৎসাহিত করছি বেসরকারি খাতে। সরকারি খাতেও আসছে, ইলেকট্রিক বাস আমরা আনছি, মানসম্মত বাস। বেসরকারি খাতেও যাতে নতুন পরিবহন ব্যবস্থা যেটা আমূল পরিবর্তন আমরা করতে চাচ্ছি তাদেরকে যুক্ত করতে চাইছি। এবং আমার বিশ্বাস হচ্ছে যে ব্যক্তি মালিকানার চেয়ে রুট ভিত্তিক কোম্পানি করে যদি আমরা মানসম্মত উন্নত বাস এনে তাদেরকে দিতে পারি এবং তাদের যদি উৎসাহিত করতে পারি, তাহলে এই বাস যোগাযোগ সড়ক ব্যবস্থাপনার একটা আমূল পরিবর্তন হবে। এর প্রত্যেকটাও কিন্তু জড়িত হচ্ছে সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে। তো একটা জায়গায় যে দুর্ঘটনা তা না, বেশ কিছু জায়গায় আপনি সফল না হলে দুর্ঘটনা রোধ করতে পারছেন না। আমরা ওই চিন্তার মধ্যে দিয়ে এগোচ্ছি। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ নিউজ24 সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং যারা দেখবেন বা নিউজ24 সাথে আছেন তাদেরকেও ধন্যবাদ। এতক্ষণ আমার সাথে ছিলেন সড়ক ও সেতু, নৌ পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম। আপনারা দেখছিলেন তার সাথে আমাদের এই বিশেষ কথোপকথন। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।